গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে এসএসসি সিজিএল এবং এমটিএস এর যে একটা হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে তোমাদের 13 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু 12টা ক্লাস কভার করে নিয়েছি এবং তোমরা প্রত্যেকেই জানো যে এটা তোমাদের টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকেজিএস এর উপরে ক্লাস চলছে। তো প্রিভিয়াস ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে। উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করে দেখে নিতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করতে পারো। তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের জন্য বেনিফিট পাবে। তো এর আগের দিনের ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম কি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এর আগের দুটো ক্লাসে। সেখানে কিন্তু আমরা কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ব্যাপারে ডিটেলসে পড়েছি। আজকে আমাদের 3 নম্বর ক্লাস এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের উপর থেকে, এবং আজকের ক্লাসেই কিন্তু তোমাদের এই টপিকটা টোটালি কমপ্লিট করা হবে। তো শুরু করছি আজকের ক্লাস। টপিক হলো ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং এর পাশাপাশি আজকের ক্লাসে বুকস অ্যান্ড অথর এবং ইম্পর্টেন্ট ডেটস এর যেগুলো তোমাদের পড়ানো হচ্ছিল সেগুলো কিন্তু আজকের ক্লাসে অ্যাড করা আছে। তো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন? কোন সংশোধনীর মাধ্যমে আমাদের আমাদের সংবিধানে ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস এটাকে অ্যাড করা হয়েছে? কততম সংশোধনের মাধ্যমে? ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদেরকে বারবার পড়িয়েছি এর আগে যে পিএসসির ক্লাস, যে জিকেজিএস এর ক্লাস চলছে পিএসসির, এবং তোমাদের পুলিশের যে জিকেজিএস এর ক্লাস চলছে, এই দুটো ক্লাসে কিন্তু অনেকবার পড়ানো হয়েছে 101, 102, 103, 104 এই চারটে অ্যামেন্ডমেন্ট, এই চারটে এবং এর পাশাপাশি 100তম অ্যামেন্ডমেন্ট, এই 5টা সংশোধনী কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো অ্যান্সার কি হবে। ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কোন সংশোধনীতে বলা হয়েছিল? 102 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসের কথা, বা শর্টে তোমরা মনে রাখতে পারো ওবিসি এর কথা, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের কথা। 101তম অ্যামেন্ডমেন্টে কিসের কথা বলা হয়েছিল? জিএসটির কথা বলা হয়েছিল। 103তম অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে ইডব্লিউএস এর কথা। 104তম অ্যামেন্ডমেন্টে রাজ্যসভা এবং লোকসভাতে যে সিট আছে সেখানে এসসি এসটির যে সিট, সেই সিটটাকে আরো 10 বছরের জন্য কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ সেখানে রাজ্যের বিধানসভা এবং লোকসভা এবং রাজ্যসভার যে তোমাদের এসসি এসটির সিট আছে সেটার ব্যাপারে বলা হয়েছে কত? 104তম অ্যামেন্ডমেন্টে। তো এখান থেকে দেখো কিছু অর্গানাইজেশন এখানে পরপর প্রায় 10 থেকে 12টা অর্গানাইজেশন ইনক্লুড করেছি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই শর্ট ফর্ম। কোশ্চেন দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপারে বলা হয়েছে কোন আর্টিকেলে? তো মনে রাখবে আর্টিকেল 324 থেকে 329 মধ্যে বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপারে। কবে গঠন হয়েছিল এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, 25 জানুয়ারি 1950 সালে কিন্তু গঠন হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। টোটাল মেম্বার কটা? তো টোটাল মেম্বার হলো 3জন। একজন হলেন চিফ ইলেকশন কমিশনার, বাকি দুজন হলেন আদার্স ইলেকশন কমিশনার। তো চিফ ইলেকশন কমিশনার পদে এখন ভারতে বর্তমানে কে নিযুক্ত আছেন রাজীব কুমার, যার ছবি তোমরা রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছ। আর বাকি যে দুজন মেম্বার তাদের নামও কিন্তু মনে রাখতে হবে, কারণ একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে এর মধ্যে কে বর্তমান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সদস্য নন। তো সেখানে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারের নাম ছিল, বাকি দুজনের নাম ছিল এবং একটা আদার্স নাম ছিল, সেটাই তোমাদের খুঁজে বার করতে হবে। তো এখান থেকে দেখে নাও আদার্স মেম্বার কে কে? একজন হলেন গণেশ কুমার, আরেকজন হলেন সুখবীর সিং সান্ধু। এক্সামে কোশ্চেন দিয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার মেয়াদকাল কত বছর হয়ে থাকে? তো যে কোনো একটা এক্সামে দেবে, হয় 6 বছর থাকবে অপশানে, নতুবা 65 অফ দ্য এজ, অথবা এক্সাম যদি টাফ করে সেখানে দুটোই তোমরা দেখতে পাবে, যে 6 ইয়ার অ্যান্ড 65 অফ দ্য এজ হুইচ কামস আর্লি। পাশে ব্র্যাকেটে লিখে নেবে হুইচ
কামস আর্লি, যেটা আগে চলে আসবে, হুইচ কামস আর্লি। কে অ্যাপয়েন্টমেন্ট করে এই ইলেকশন কমিশনারদের? তো অ্যাপয়েন্টমেন্ট করে ভারতের রাষ্ট্রপতি, এবং এরা যদি রিজাইন দিতে চায় কার কাছে রিজাইন দেবে? প্রেসিডেন্টের কাছেই কিন্তু এরা তাদের পদত্যাগপত্র জমা দেবে, রেজিগনেশন লেটার জমা দেবে। তো মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে তিনটে কোশ্চেন মনে রাখবে। একটা হলো এর আর্টিকেল, বহুবার এক্সামে দিয়েছে। কবে ইস্টাবলিশ হয়েছিল? চিফ ইলেকশন কমিশনারের নাম কি? এই তিনটে। আর এদের টেনিওর কি? তো টেনিওর হলো 6 বছর অ্যান্ড 65 অফ হিজ এজ। নেক্সট অর্গানাইজেশন দেখো, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 315 থেকে আর্টিকেল নাম্বার 323-এর মধ্যে বলা হয়েছে ইউপিএসসির কথা। ইলেকশন কমিশনারের ক্ষেত্রে কি বললাম? ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার ক্ষেত্রে বললাম যে কত আর্টিকেল থেকে কত আর্টিকেলের মধ্যে? আর্টিকেল নাম্বার 324 থেকে 329। এই 324-এর আগের আর্টিকেল কোনটা? 323। তো 315 থেকে 323 পর্যন্ত হলো ইউপিএসসি, এটা মনে রাখবে। এখান থেকে কোশ্চেন দেবে যে ইউপিএসসির গঠন হয়েছিল কবে? তো এক্সাক্ট ডেট মনে রাখতে হবে। 1 অক্টোবর 1926 সালে ইউপিএসসির কিন্তু গঠন হয়েছিল। কোন কমিশনের দ্বারা? তো বাই লি কমিশন। লি কমিশনের সুপারিশে ইউপিএসসি বোর্ডের কিন্তু গঠন করা হয়েছিল। কোন অ্যাক্ট অনুযায়ী? 1924 সালের অ্যাক্ট অনুযায়ী। বর্তমানে চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো কিছুদিন আগে ছিলেন মনোজ সোনি, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এখন বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন কে? প্রীতি সুদান, প্রীতি সুদান। আচ্ছা, এখান থেকে একটা কারেকশন তোমরা করে নেবে। তোমাদের এই যে সিরিজের ক্লাসটা চলছে, এখানে জাস্ট এর আগের দিনের ক্লাসে, মানে 2-3 দিন আগে ক্লাসটা নিয়েছিলাম, তখনও পর্যন্ত তোমাদের আইসিসি, এর আগের ক্লাসে সম্ভবত পড়িয়েছি, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন কে? গ্রেগ বার্কলে। সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রিসেন্টলি চেঞ্জ হয়েছে এই 1-2 দিনের মধ্যে। তো সেটা আপডেট করে নেবে। আপডেট করে কি করবে? জয় সাহা। এখন বর্তমান আইসিসির প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? জয় সাহা। এটা কিন্তু অবশ্যই তোমরা কারেকশন করে নেবে, আপডেট করে নেবে। আচ্ছা, এখান থেকে দেখো ইউপিএসসি টেনিওর কি? ইউপিএসসি টেনিওর মেয়াদকাল হলো 6 বছর এবং 65 বছর তার বয়সের। অ্যাপয়েন্টমেন্ট কে করে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট করে, এবং এরা যদি রিজাইন দিতে চায় কার কাছে রিজাইন দেবে? প্রেসিডেন্টের কাছে কিন্তু রিজাইন দেবে। নেক্সট অর্গানাইজেশন দেখো, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। শিডিউল কাস্ট মানে এনসিএসসি, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। আরেকটা দেখো, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। তো ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট আন্ডারে কারা আসে? যারা সংখ্যালঘু, যারা সংখ্যালঘু তারা আসে কিন্তু শিডিউল কাস্টের মধ্যে। আর শিডিউল ট্রাইবের মধ্যে কারা আসে? যারা উপজাতি আছে, যেমন ভারতের সব থেকে বড় উপজাতি 2011 সেন্সাস অনুযায়ী ভিল উপজাতি। তো এই উপজাতি সম্প্রদায়ের যারা সাঁওতাল উপজাতি যেমন আছে, পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি কি? সাঁওতাল উপজাতি। তো সাঁওতাল বলো, মুন্ডা বলো, ভিল বলো, তো এই সমস্ত, তারপরে গোন্ড উপজাতি আছে, সেন্টিনেল উপজাতি আছে। তো এই সমস্ত উপজাতি সম্প্রদায়েরা আসবে কার মধ্যে? আসবে শিডিউল ট্রাইবের মধ্যে, অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবের মধ্যে। আর শিডিউল কাস্টের মধ্যে কারা কারা আসবে? শিডিউল কাস্টের মধ্যে আসবে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে, মানে যাদের সংখ্যা ভারতে যে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের সংখ্যা, এগুলো এটা বিশেষ করে ধর্মের ওপরে ডিপেন্ড করেই হয়ে থাকে শিডিউল কাস্টটা। যারা ভারতে অল্প সংখ্যক আছে তাদের রাখা হয় শিডিউল কাস্টের মধ্যে। শিডিউল কাস্ট কোন আর্টিকেলের আন্ডারে বলা আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। শিডিউল কাস্টের ব্যাপারে বলা আছে আর্টিকেল নাম্বার 338-এ। আর যদি বলে শিডিউল ট্রাইবের কথা বলা আছে কত নম্বর আর্টিকেলে? বলা আছে 338-এর আর্টিকেলের এ ক্লসে বলা আছে শিডিউল ট্রাইবের ব্যাপারে। এখান থেকে দেখো, শিডিউল কাস্টের ইস্টাবলিশ হয়েছিল, এই যে কমিশনটা ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এর ইস্টাবলিশ হয়েছিল কবে? 2004 সালে। ডেট না মনে রাখলে হবে, কিন্তু সালটা মনে রাখবে। শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের ইস্টাবলিশ 2004। একইভাবে ন্যাশনাল কমিশন অফ শিডিউল ট্রাইবেরও কিন্তু ইস্টাবলিশ হয়েছিল 2004 সালে। চেয়ারম্যান বর্তমান কে নিযুক্ত আছেন? তো বর্তমান চেয়ারম্যান শিডিউল কাস্টের নিযুক্ত আছেন কিশোর মাকওয়ানা, কিশোর মাকওয়ানা, যার ছবি
তোমরা রাইট সাইডে এখানে প্রধানমন্ত্রীর পাশে দেখতে পাচ্ছ। আর টেনিওর কত বছর, এদের মেয়াদকাল 3 বছরের জন্য, অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টই করবে এবং রেজিগনেশন দিলে প্রেসিডেন্টের কাছেই রেজিগনেশন দিতে হবে। একইভাবে এখানে দেখো শিডিউল ট্রাইবের ক্ষেত্রে চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন, অন্তর সিং আরিয়া। অন্তর সিং আরিয়া, যার ছবি তোমরা এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছ। এরাও 3 বছরের জন্য 3 বছরের মেয়াদকালের জন্য অ্যাপয়েন্টমেন্ট হয় এবং কে অ্যাপয়েন্টমেন্ট করেন, প্রেসিডেন্ট, এবং রেজিগনেশন কার কাছে জমা দেবে, প্রেসিডেন্টের কাছে জমা দেবে। তাহলে প্রথম যে চারটে এখানে অর্গানাইজেশন দেখলাম, এক কি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, তারপরে দেখলাম ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট অ্যান্ড ন্যাশনাল কমিশন অফ শিডিউল ট্রাইব। এই যে চারটে কমিশন, এদের প্রত্যেকেরই অ্যাপয়েন্টমেন্ট করে কে, ভারতের রাষ্ট্রপতি, এবং এরা যদি পদত্যাগপত্র জমা দিতে চায় কার কাছে জমা দেবে, জমা দেবে প্রেসিডেন্টের কাছে। মেয়াদকাল প্রথম দুটোর ক্ষেত্রে কি পড়লাম, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইউপিএসসির ক্ষেত্রে 6 বছর এবং 65 অফ হিজ এজ। আর লাস্টের দুটোর ক্ষেত্রে অর্থাৎ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কি পড়েছি, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবের ক্ষেত্রে পড়লাম এদের মেয়াদকাল হলো 3 বছরের জন্য। শিডিউল কাস্টের কে নিযুক্ত আছেন, শিডিউল কাস্টের জন্য যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন তার নাম হলো কিশোর মাকওয়ানা। আর শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কে নিযুক্ত আছেন, অন্তর সিং আরিয়া। আশা করি ক্লাসের মধ্যে প্রত্যেকের অন্তত কমপক্ষে 50% জিনিস কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদি তোমরা ক্লাসটা ঠিকভাবে ফলো করো। আর ক্লাস শেষের পরে তোমরা পিডিএফ পেয়ে যাবে, তো পিডিএফ দেখে বা দরকার পড়লে আরো আরেকবার ভিডিও রিমাইন্ড করে দেখবে। ভিডিও যদি রিমাইন্ড করে দেখো তাহলে তোমাদের যদি কোথাও কোনো প্রকার ডাউট থেকে থাকে, আশা করব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তবু যদি ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসকে তোমরা সচরাচর ভাষায় যেটা জানো ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তো ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, এটার ব্যাপারে বলা আছে আর্টিকেল নাম্বার 338-এর বি ক্লসে বলা আছে। এটা কবে এস্টাবলিশ হয়েছিল এই কমিশনটা, এই কমিশনটা কিন্তু এসসি এবং এসটি কমিশনের আগে এস্টাবলিশ হয়, 1993 সালে কিন্তু এর এস্টাবলিশ হয়েছিল পিভি নরসিমা রাওয়ের টাইমে। বর্তমান চেয়ারম্যান কে নিযুক্ত আছেন, হংসরাজ গঙ্গারাম আহির, যার ছবি রাইট সাইডে দেখতে পাচ্ছ। এদেরও মেয়াদকাল 3 বছরের জন্য এবং এদেরকেও অ্যাপয়েন্টমেন্ট করে প্রেসিডেন্ট, রেজিগনেশন জমা দেবে কার কাছে, প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন পত্র জমা দেবে। তো এখান থেকে কাস্টের উপর থেকে তাহলে 3টে কমিশন পড়ালাম, ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন অফ ফর শিডিউল ট্রাইব অ্যান্ড ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। নেক্সট কমিশন দেখো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া, শর্ট ফর্ম দিতে পারে NHRC। এর ফুল ফর্ম কি, ফুল ফর্ম হলো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন অফ ইন্ডিয়া। কবে এস্টাবলিশ হয়েছিল, এটাও এস্টাবলিশ হয়েছিল 1993 সালে। বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন বিজয়া ভারতী সায়ানি, যার ছবি এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ, এবং এদের টেনিওর 3 বছরের জন্য অথবা তার বয়স 70 বছর যেটা আগে চলে আসবে। অ্যাপয়েন্টমেন্ট কে করে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে। রেজিগনেশন কার কাছে জমা দেবে, প্রেসিডেন্টের কাছে কিন্তু এরা রেজিগনেশন পত্র জমা দেবে। নেক্সট দেখো, আচ্ছা এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো এসএসসি এর সিজিএল এবং এমটিএস অ্যান্ড সিএসএসএল স্পেশাল ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এছাড়া পুলিশের যাবতীয় সমস্ত এক্সাম, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ বলো বা কলকাতা পুলিশ বলো, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু প্রত্যেক দিন লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো পরবর্তীতে তোমাদের টাইম মতো দেখে নিতে পারবে। আবারও এখানে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার আগে ক্লাস রুটিন প্রোভাইড করে দেওয়া হয়, 1 সপ্তাহের ক্লাস রুটিন
তোমাদের রবিবার বলো বা সোমবার সকালে বলো প্রোভাইড করে দেওয়া হয়। আর ক্লাস শুরু যে সমস্ত ক্লাস থাকবে সেই সমস্ত ক্লাস শুরু হওয়ার 2 মিনিট 5 মিনিট আগে সেই ক্লাসের লিঙ্কগুলোও কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে কোনো এক্সামের নোটিফিকেশন প্রকাশিত হোক বা অ্যাডমিট কার্ড, রেজাল্ট, অ্যান্সার কি ইত্যাদি প্রকাশিত হোক, সেগুলো সমস্ত রকম ইনফরমেশন সবার আগে তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না, ভিডিও কলও কিন্তু কেউ এই নাম্বারে করবে না। আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও আরেকটা ছোট ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথ বাই সন্তু স্যার। তো চ্যানেলটা একদমই নতুন, সেই কারণে চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। এবং যেহেতু চ্যানেলটা নতুন তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। নেক্সট এখান থেকে নেক্সট কমিশন দেখো, নেক্সট অর্গানাইজেশন ন্যাশনাল ওম্যান কমিশন অফ ইন্ডিয়া। ন্যাশনাল ওম্যান কমিশন অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে গঠন হয়? 1992 সালে। শুধুমাত্র সালটা মনে রাখবে। কত অ্যাক্ট অনুযায়ী? 1990 সালের অ্যাক্ট অনুযায়ী। বর্তমানে চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? রেখা শর্মা কিন্তু নিযুক্ত আছেন। কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, কারণ ন্যাশনাল ওম্যান কমিশনের প্রসঙ্গটা আসছে কোন প্রসঙ্গে? রিসেন্টলি তোমরা জানো পশ্চিমবঙ্গে আরজি করের একটা ঘটনা হয়েছে, আশা করি প্রত্যেকেই জানো। তো সেই রেসপেক্টে কিন্তু এক্সামিনার এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে। তো কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। চেয়ারম্যান কে নিযুক্ত আছেন এখন ন্যাশনাল ওম্যান কমিশনের? রেখা শর্মা। টেনিওর এদের কত? টেনিওর হলো 3 বছর অথবা 65 বছর তাদের বয়স, যেটা আগে চলে আসবে। অর্থাৎ এদের মেয়াদকাল 3 বছরের জন্য অথবা 65 বছর তাদের বয়সের ক্ষেত্রে যেটা আগে আসবে, সেই বয়সের পরে তাকে কি করতে হবে? রিটায়ারমেন্ট করতে হবে। কে অ্যাপয়েন্টমেন্ট করে? সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করবে। রিজাইন কার কাছে করবে? তো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করেছে মানে তা রিজাইনও করবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। নেক্সট কমিশন দেখো, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। চাইল্ড রাইটস প্রোটেকশন কমিশনটা কবে গঠন হয়? 2007 সালে। 2005 সালের অ্যাক্ট অনুযায়ী কিন্তু এর গঠন হয়। বর্তমানে চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? প্রিয়াঙ্ক কানুগো। প্রিয়াঙ্ক কানুগো। এদের নাম কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, চেয়ারম্যান গুলোর নাম, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। সেই কারণে কিন্তু বারবার পড়ানো হচ্ছে এবং ছবি দেখিয়ে কিন্তু আমি এটা যাতে বোঝাচ্ছি, যাতে করে সহজে তোমাদের জিনিসটা মনে থাকে। দরকার পড়লে ভিডিও শেষ হওয়ার পর, মানে ক্লাসটা শেষ হওয়ার পর ভিডিওটা আরো আরেকবার রিমাইন্ড করে তোমরা দেখে নেবে, যাতে করে ক্লাসটা মানে এই নামগুলো আরো আরেকবার করে রিভিশন হয়ে যায়। টেনিওর কত বছরের জন্য? এদের মেয়াদকাল হলো 3 বছরের জন্য। সেন্ট্রাল গভর্নমেন্ট একে অ্যাপয়েন্টমেন্ট করে এবং রেজিগনেশন দিলে কার কাছে দেবে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। নেক্সট কমিশন দেখো, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। কবে গঠন হয়? 2005 সালে গঠন হয়। 2005 সালের অ্যাক্ট অনুযায়ী এটা কিন্তু গঠন হয়। কি? সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। বর্তমানে চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন কে? বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন হীরালাল সামারিয়া। হীরালাল সামারিয়া বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ, এবং এদের অ্যাপয়েন্টমেন্ট হয় 5 বছরের জন্য অথবা 65 বছর তার বয়স, যেটা আগে চলে আসবে। প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে, রেজিগনেশন জমা দিলে কার কাছে দেবে? প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন জমা দেবে। নেক্সট কমিশন এখান থেকে দেখো, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে। সিভিসি শর্ট ফর্ম কিন্তু এক্সামে দিতে পারে, মনে রাখবে। সিভিসি এর এস্টাবলিশ কবে হয়েছিল? 1964 সালে কিন্তু এর
এস্টাবলিশ হয় কোন কমিটির সুপারিশে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। সান্থানাম কমিটির সুপারিশে কোন অ্যাক্টের দ্বারা এটা গঠন হয়েছে? 2003-এর অ্যাক্টের অনুযায়ী। চেয়ারম্যান কে? প্রবীণ কুমার শ্রীবাস্তব হলেন চেয়ারম্যান, যার ছবি রাইট সাইডে দেখতে পাচ্ছ, এবং এদের মেয়াদকাল 4 বছর অথবা 65 বছর তার বয়স। কে অ্যাপয়েন্টমেন্ট করে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে। রেজিগনেশন কার কাছে জমা দেবে? প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন পত্র জমা দেবে। নেক্সট কমিশন দেখো, ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল। ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল এস্টাবলিশ হয় 2010 সালে কোন অ্যাক্টের অনুযায়ী? 2010-এর অ্যাক্ট অনুযায়ী। বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন প্রকাশ শ্রীবাস্তব। কে নিযুক্ত আছেন? প্রকাশ শ্রীবাস্তব। ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল টেনিওর 5 ইয়ার্স অথবা 70 বছর তার বয়স, যেটা আগে আসবে। অ্যাপয়েন্টমেন্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রেজিগনেশন পত্র জমা দেবে কার কাছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রেজিগনেশন পত্র জমা দেবে। নেক্সট দেখো কমিশন, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস কবে গঠন হয়েছিল? 1993 সালে। তোমাদের একটু আগে পড়ালাম ওবিসির যে কমিশনটা, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের, সেটারও কবে গঠন হয়েছিল? ওবিসির গঠন হয়েছিল 1993 সালে কিন্তু গঠন হয়েছিল। তারপরেই জাস্ট পড়িয়েছি রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সেটাও কিন্তু গঠন হয়েছিল কবে? 1993 সালে। তো এখান থেকে দেখো ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিস এটাও গঠন হয় কবে? 1993 সালে। কোন অ্যাক্ট অনুযায়ী? 1992 সালের অ্যাক্ট অনুযায়ী। বর্তমানে চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? ইকবাল সিং লালপুরা। এটা কিন্তু এক্সামে অলরেডি কোশ্চেন দিয়ে দিয়েছে যে চেয়ারম্যান পদে কে নিযুক্ত ছিল। প্রিভিয়াস কোশ্চেন যদি ঘেটে দেখো দেখতে পাবে, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। 3 বছরের জন্য মেয়াদকাল। সেন্ট্রাল গভর্নমেন্ট এদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে। রেজিগনেশন পত্র কার কাছে জমা দেবে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে জমা দেবে। তো এখানে এই পরপর 12টা কমিশন তোমাদের পড়ানো হলো। প্রত্যেকটাই কিন্তু এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই পয়েন্ট কিন্তু মনে রাখবে। এবার চলে আসো, দেখো এর উপর থেকে একটা দুটো কোশ্চেন রেখেছি। কোশ্চেন কি? হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ইস্টাবলিশ? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কবে গঠন হয়েছিল? তো এক্ষুনি পড়ালাম 1993 সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠন হয়েছে। 1926 সালে কি গঠন হয়েছে? এক্ষুনি পড়ালাম ইউপিএসসি। 1950 সালে কি গঠন হয়েছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গঠন হয়েছে। 2004 সালে ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট আর ন্যাশনাল কমিশন অফ শিডিউল ট্রাইব, এই দুটোর গঠন হয়েছে কত সালে? 2004 সালে। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হেড অফ দ্য ন্যাশনাল ইনফরমেশন কমিশন? ন্যাশনাল ইনফরমেশন কমিশনের বর্তমান হেড পদে কে নিযুক্ত আছেন? তো হেড পদে নিযুক্ত আছেন, এক্ষুনি পড়ালাম, হীরালাল সামারিয়া। হীরালাল সামারিয়া, অপশন বি এর সঠিক অ্যান্সার। হংসরাজ গঙ্গারাম আহির, ইনি নিযুক্ত আছেন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের চেয়ারম্যান পদে। আর কিশোর মকওয়ানা, ইনি ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্টের চেয়ারম্যান পদে তিনি কিন্তু নিযুক্ত আছেন। আর বিজয় ভারতী সায়ানি, ইনি রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এই যে এক্ষুনি পড়ালাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, বিজয় ভারতী সায়ানি, যার ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার চলে আসো এখান থেকে কিছু রিসার্চ ইনস্টিটিউট যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। প্রায় এখানে তোমাদের ইনক্লুড করা আছে 15টা, এখানে ইনক্লুড করা আছে। এর পাশাপাশি আরো 7টা 8টা আমি লিখিয়ে দেবো। টোটাল প্রায় 20-22টা ধরে নাও। এইগুলো যদি পড়ে যেতে পারো, তো যদি এর মধ্যে থেকে কোশ্চেন দেয় রিসার্চ ইনস্টিটিউট, তো এর মধ্যে থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো ফার্স্ট দেখো, ন্যাশনাল স্পাইসেস রিসার্চ ইনস্টিটিউট কবে কোথায়? এদের হেডকোয়ার্টার কোজিকোড, কেরালাতে অবস্থিত। আইসিএআর সেন্ট্রাল কটন রিসার্চ ইনস্টিটিউট, তুলা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? নাগপুর কোন স্টেটের মধ্যে পড়ে? মহারাষ্ট্রের মধ্যে পড়ে। ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর গ্রাউন্ডনাটের গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাটের জুনাগড় গুজরাটে অবস্থিত। সোয়াবিন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ।
মধ্যপ্রদেশ ইন্দোরে অবস্থিত সোয়াবিন রিসার্চ ইনস্টিটিউট। চাল গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? রাইস রিসার্চ ইনস্টিটিউট, কটক, উড়িষ্যা কটকে কিন্তু অবস্থিত চাল গবেষণাগার কেন্দ্র। আলু গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? সিমলাতে অবস্থিত, হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত আলু গবেষণাগার কেন্দ্র। কোশ্চেন দেবে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কবে গঠন হয়? 1906 সালে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এটার গঠন কবে হয়? 2011 সালে। দুটোরই হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? লখনৌ, উত্তরপ্রদেশে অবস্থিত। এগুলো কিন্তু অলরেডি তোমাদের পিএসসির যে জিকেজিএস এর ক্লাস চলছে আর তোমাদের পুলিশের যে জিকেজিএস এর ক্লাস চলছে তার মধ্যে অলরেডি কিন্তু 4 থেকে 5 বার পড়ানো হয়ে গেছে। তাই প্রত্যেককে বলবো তোমরা এই চ্যানেলে যে পিএসসির জন্য জিকেজিএস এর ক্লাস চলছে, পিএসসি জিকেজিএস অ্যান্ড পুলিশের যে জিকেজিএস এর ক্লাস চলছে, ডব্লিউবিপি কেপি এর যে জিকেজিএস এর ক্লাস চলছে, এই ক্লাসগুলো কিন্তু ফলো করবে। কারণ এখানে যেগুলো পড়ানো হচ্ছে, মানে পিএসসি তে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো অন্য দুটো ক্লাসে পড়ানো হবে না, বা ডাব্লিউবি তে যা পড়ানো হচ্ছে সেটা তোমাদের এসএসসি এর ক্লাসে বা পিএসসি এর ক্লাসে পড়ানো হবে না। এবং প্রত্যেকটা জিকেজিএস এর ক্লাসে কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি এই চ্যানেলে যে জিকেজিএস এর ক্লাসগুলো চলছে সেগুলো কিন্তু প্রত্যেক দিন তোমরা ফলো করবে। নেক্সট কোশ্চেন এখানে দেখো যে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যাকে শর্টে বলা হয় কি জেডএসআই, জেডএসআই কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে অবস্থিত। কবে গঠন হয়েছিল? 1916 সালে। ডক্টর ধৃত্রী ব্যানার্জি এর কিন্তু স্থাপন করেছিল কলকাতাতে। নেক্সট দেখো ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায়? নাগপুর, মহারাষ্ট্রে অবস্থিত। টাটা ইনস্টিটিউট ফান্ডামেন্টাল রিসার্চ, TIFR ফুল ফর্ম, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, এটা কোথায় অবস্থিত? মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হরিয়ানার কারনালে অবস্থিত। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। কলকাতাতে আরেকটা গবেষণাগার কেন্দ্র আছে, সেটা কি? পাট গবেষণাগার কেন্দ্র, লিখে রাখো, পাট গবেষণাগার। সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল, ইংলিশে যারা লিখছো, সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, পাট গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? এটাও কিন্তু কলকাতাতে অবস্থিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি কোথায়? ডোনা পাউলা, গোয়াতে অবস্থিত। আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আচ্ছা এটা এখানে এটাও এখান থেকে ইনক্লুড করো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI, গঠন হয়েছিল 1861 সালে। কে এর এস্টাবলিশ করেছিলেন? আলেকজান্ডার কানিংহাম। কোথায় এর হেডকোয়ার্টার অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। যদি বলে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তখন কলকাতা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যদি বলে তখন কি লিখবে? তখন লিখবে নিউ দিল্লি। কে এস্টাবলিশ করে? আলেকজান্ডার কানিংহাম। আচ্ছা, এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট রিসার্চ ইনস্টিটিউট আছে, সেগুলো এখান থেকে একটুখানি নোট ডাউন করে নাও। ফার্স্ট এখান থেকে লেখো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটকে আমি শর্টে লিখছি RI। কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। সেকেন্ড এখানে লেখো যে সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাজমান্ড্রিতে অবস্থিত। রাজমান্ড্রি কোন স্টেটের মধ্যে পড়ে? অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে। শর্টে লিখে দিলাম AP, ফুল ফর্মে লিখে রাখবে। নেক্সট তিনটে পরপর লেখো। ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট, লেখো ন্যাশনাল সুগার কেন মানে আখ গবেষণাগার কেন্দ্র। এবং 5 নম্বর দিয়ে লেখো ন্যাশনাল সুগার কেন ব্রিডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট চিনি গবেষণাগার কেন্দ্র উত্তরপ্রদেশের
কানপুরে অবস্থিত, কানপুর উত্তরপ্রদেশে অবস্থিত। সুগারকেন আখ গবেষণাগার কেন্দ্র, এটাও উত্তরপ্রদেশে অবস্থিত, লখনৌতে, লখনৌ ইউপিতে অবস্থিত আখ গবেষণাগার কেন্দ্র। আর ন্যাশনাল সুগারকেন ব্রিডিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত, রিসার্চ ইনস্টিটিউট, কোয়েম্বাটোর, কোয়েম্বাটোর, কোয়েম্বাটোর তামিলনাড়ুতে এটা অবস্থিত। নেক্সট এখান থেকে লেখো সেন্ট্রাল, সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট কাসেরগড়, কাসেরগড়, কাসেরগড় কোথায়, কেরালা, কাসেরগড় কেরালাতে অবস্থিত। নেক্সট এখান থেকে লেখো, আচ্ছা নেক্সট পেজে লেখাচ্ছি, কটা হলো এখানে, 6টা, 7 নাম্বার দিয়ে লেখো চা গবেষণাগার কেন্দ্র, সেন্ট্রাল, সেন্ট্রাল টি রিসার্চ ইনস্টিটিউট, এবং এর পাশাপাশি লেখো সেন্ট্রাল কফি, সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট। তো সেন্ট্রাল টি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, চা গবেষণাগার কেন্দ্র। এক্সাক্ট জায়গা মনে রাখবে, এটা কিন্তু তোমাদের WBCS 2023 প্রিলিমসের এক্সামে দিয়েছিল কোশ্চেনটা, জোরহাট, জোরহাট আসামে অবস্থিত। আর কফি গবেষণাগার কোথায়, চিকমাগালুর, চিকমাগালুর কর্ণাটক, চিকমাগালুর কর্ণাটকে অবস্থিত কফি গবেষণাগার কেন্দ্র। নেক্সট এখান থেকে লেখো সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, নিউ দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট এখান থেকে লেখো যে সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, মাহিসুর, মাহিসুর কর্ণাটকে অবস্থিত, মাহিসুর কর্ণাটক, মাইসুর কর্ণাটকে অবস্থিত। তো এই 10টা এবং ফার্স্টে কটা করালাম, এখানে 15টা, টোটাল এই 25টা কিন্তু মনে রাখবে। যদি রিসার্চ ইনস্টিটিউটের ওপর থেকে কোশ্চেন আসে তো এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তো এখান থেকে এবার দেখো, এখানে আমি 5টা রিসার্চ ইনস্টিটিউটের নাম এখানে লিখে রেখেছি, এক্ষুনি পড়ালাম। তো অ্যান্সার কি হবে তোমরা কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে জানাও। 1 নম্বর দাগ দিয়ে লিখবে অ্যান্সার কি হবে, 2 নম্বর দাগ দিয়ে, 3 নম্বর দাগ দিয়ে, 4 and 5, এই 5টার অ্যান্সার কি হবে। তো 10 সেকেন্ড তোমাদেরকে টাইম দিচ্ছি। ফার্স্টে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড দ্য ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এক্ষুনি পড়ালাম, আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। তো অ্যান্সার কি হবে, দেরাদুন, দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌ, লখনৌ উত্তরপ্রদেশে অবস্থিত। সেন্ট্রাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, নাগপুর মহারাষ্ট্রে অবস্থিত, নাগপুর মহারাষ্ট্র। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কোথায় অবস্থিত, এক্ষুনি পড়ালাম, মুম্বাইতে অবস্থিত, মুম্বাই, মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই দুটো কিন্তু গুলিয়ে যায়। তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বললে অ্যান্সার হবে নিউ দিল্লি, নিউ দিল্লি। আর জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বললে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা নেক্সট দেখো, এখনো তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনস্টিটিউট এখান থেকে, সিডিএসি, সিডিএসির হেডকোয়ার্টার অবস্থিত কোথায়, পুনে মহারাষ্ট্রতে। সেন্ট্রাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, মাইসোর কর্ণাটকে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার অফ আর্টস কোথায় অবস্থিত, নিউ দিল্লি, এর গঠন হয়েছিল কবে, 1985 সালে।
নেক্সট এখান থেকে দেখো ইন্দিরা গান্ধী ডেভেলপমেন্ট রিসার্চ ইনস্টিটিউট এর হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। 5 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, শর্ট ফর্মে এইভাবেই কোশ্চেন দেয়। BARC এর ইস্টাবলিশ কবে হয়েছিল? 1954 সালে ইস্টাবলিশ হয়েছিল। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ট্রম্বে মহারাষ্ট্রে অবস্থিত। কার হেডকোয়ার্টার? BARC অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এক্ষুনি পড়ালাম, নিউ দিল্লিতে অবস্থিত, মানে লেখালাম, তার ফার্স্ট কোশ্চেনই কিন্তু এটা লিখেছি যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হর্টিকালচার রিসার্চ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত। সেন্ট্রাল অ্যারিড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যোধপুর রাজস্থানে। অ্যান্ড ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত কোথায়? পুনে মহারাষ্ট্রতে অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স ব্যাঙ্গালোরে অবস্থিত। সাহিত্য একাডেমি গঠন হয় 1954 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। বর্ডার রোড অর্গানাইজেশন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, BRO, শর্টে কি বলা হয়? BRO, বর্ডার রোড অর্গানাইজেশন, এর এস্টাবলিশ হয় কবে? 1960 সালে, হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার NIC, এটারও এস্টাবলিশ হয় 1976 সালে, নিউ দিল্লিতে অবস্থিত। সেন্ট্রাল এজিমার্ক ল্যাবরেটরি কোথায় অবস্থিত? নাগপুর মহারাষ্ট্রে অবস্থিত। অ্যান্ড পিউপিল ফর ট্রিটমেন্ট অফ অ্যানিমালস, যাকে শর্টে বলা হয় কি? পেটা। তো পেটার হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? মুম্বাইতে। আর ন্যাশনাল অরিগ্যানি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এরও হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? মুম্বাইতে অবস্থিত। তো লাস্ট তিনটে দেখতে পাচ্ছ এদের হেডকোয়ার্টার মুম্বাইতে, সেন্ট্রাল এজিমার্ক ল্যাবরেটরি অ্যান্ড পিউপিল ফর ট্রিটমেন্ট অ্যানিমালস অর্থাৎ পেটা, অ্যান্ড ন্যাশনাল অরিগ্যানি ইন্ডাস্ট্রিজ, এদের প্রত্যেকটারই হেডকোয়ার্টার মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত। তো এই হেডকোয়ার্টারগুলো এখান থেকে মনে রাখবে, এর মধ্যে থেকেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। তো এখান থেকে দেখো আরো একবার রিভিশন করানোর জন্য 4টে কোশ্চেন রেখেছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও 1 2 3 4 নম্বর লিখে যে কোনটার অ্যান্সার কি হবে। তো CDAC এক্ষুনি পড়লাম, হেডকোয়ার্টার কোথায়? পুনে মহারাষ্ট্রে অবস্থিত। সেন্ট্রাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট কোথায়? ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট মাইশোর কোথায়? কর্ণাটক, মাইশোরে অবস্থিত। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। আর ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, ট্রম্বে মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট এখান থেকে দেখো গাড়িয়াল কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ঘাড়িয়াল বলতে পারো, ঘাড়িয়াল কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। তো এটা অবস্থিত কিন্তু উত্তরপ্রদেশের কোথায় এটা অবস্থিত? তো উত্তরপ্রদেশের বাহারাইচ ডিস্ট্রিক্টে এটা অবস্থিত, ঘাড়িয়াল কনজারভেশন। আর ডলফিন সেন্টার কোথায়? ডলফিন রিসার্চ সেন্টার, এটা বিহারের পাটনাতে অবস্থিত, ডলফিন ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ডলফিন। নেক্সট এখান থেকে দেখো কোশ্চেন, হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার অফ বর্ডার রোড অর্গানাইজেশন? BRO, এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্ষুনি পড়ালাম অ্যান্সার কি হবে? নিউ দিল্লিতে অবস্থিত বর্ডার রোড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার অফ জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? তো এক্ষুনি বারবার বলছিলাম, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বললে হবে নিউ দিল্লি, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বললে হবে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের টোটাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, 3টে পার্টে কিন্তু 3টে ক্লাসে পরপর কমপ্লিট করিয়েছি। আশা করি এই যে ন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পড়ানো হলো, এর মধ্যে কোথাও ডাউট থাকবে না। যদি ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার নেক্সট যে টপিকটা সাপোজিটারি হিসাবে টপিকটা শুরু করছি, সেটা হলো বুকস অ্যান্ড অথর। তো বুকস অ্যান্ড অথরের ক্ষেত্রে বারবার তোমাদেরকে বলা হয়েছিল, যদিও কেউই কথা শোনো না, বলেছিলাম যে
টোটাল কতগুলো বুকস অ্যান্ড অথর পড়ানো হয়েছে সেটার কাউন্টিংটা বলতে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে। লাস্ট ক্লাসেই বলেছিলাম, লাস্ট দুটো তিনটে ক্লাস ধরে বলছি, তো অনেকে বলোনি, তো যাই হোক, যেমন বলছো না তেমন কিন্তু বুকস অ্যান্ড অথরের বা ইম্পর্টেন্ট ডেটসের যে সেকশনগুলো সেগুলো তোমাদের এরকম টাইমলি মানে লেন্দি করে পড়াবো, মানে যেমন লাস্ট দুটো তিনটে ক্লাসে বুকস অ্যান্ড অথর পড়ায়নি, এইভাবে কিন্তু তোমাদের ক্লাস চলতে থাকবে, এক্সাম হয়ে যাবে, হয়তো টপিক শেষ হবে না। তো যাই হোক, যদি বলো তাহলে নেক্সট ক্লাস থেকে রেগুলার বেসিসে কিন্তু তোমাদের এইগুলো অ্যাড করা থাকবে। তো যাই হোক, বাদ দাও, এখান থেকে কোশ্চেন দেখো, হু হ্যাজ রিটেন দ্য বুক হার্ট অফ ইন্ডিয়া। হার্ট অফ ইন্ডিয়া এই বইটা কার লেখা? বইটার ছবি, কভার পেজের ছবি রাইট সাইডে দেখতে পাচ্ছ, এবং নামও আশা করি দেখতে পাচ্ছ নিচে, মার্ক টুলি। মার্ক টুলির লেখা, অপশন বি এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, মালগুড়ি ডেস। মালগুড়ি ডেস বহুবার পড়িয়েছি, যারা পিএসসির ক্লাস করো রেগুলার বেসিসে, পিএসসির জিকেজিএস এর ক্লাস এবং তোমাদের পুলিশের ডাব্লিউবিপির জিকেজিএস এর ক্লাস যারা রেগুলার বেসিসে করো, সেখানে কিন্তু বহুবার পড়িয়েছি মালগুড়ি ডেস। কমপক্ষে ধরতে পারো এই দুটো ক্লাস মিলিয়ে 2 থেকে 3 বার কিন্তু পড়ানো হয়ে গেছে। তো তাই বারবার বলছি, এই ক্লাসগুলোকেও ফলো করবে, এগুলো কিন্তু তোমাদের এসএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্সার কি হবে? আর কে নারায়ণ। আর কে নারায়ণ। আর কে নারায়ণের কিছু ইম্পর্টেন্ট বই এখান থেকে দেখো, মালগুড়ি ডেসের যে কভার পেজের ছবি বইটার, তো রাইট সাইডে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এনার লেখা অন্যান্য বই, যার মধ্যে ফার্স্ট দেখো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এটা হলো আর কে নারায়ণের প্রথম নোবেল, ফার্স্ট নোবেল অফ আর কে নারায়ণ। এছাড়া এনার লেখা অন্যান্য বইয়ের মধ্যে দ্য ইংলিশ টিচার, দ্য গাইড, দ্য মেন এন্টার অফ মালগুড়ি অ্যান্ড মালগুড়ি ডেস, এগুলো হলো আর কে নারায়ণের লেখা বই। নেক্সট কোশ্চেন দেখো, হু হ্যাজ রিটেন দ্য ইগনাইটেড মাইন্ডস। ইগনাইটেড মাইন্ডস এই বইটা কার লেখা? তো আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, যিনি মিসাইল ম্যান নামে পরিচিত, তো তার লেখা বই হলো ইগনাইটেড মাইন্ডস। এখানে বইয়ের কভার পেজের ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। কোশ্চেনটা কিন্তু উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, তারপর পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এক্সামে দিয়েছে, সবকটা ডেট এখানে ইনক্লুড করা সম্ভব হয়নি। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট এখান থেকে দেখো, হু ইজ দ্য অথর অফ গুলামগিরি। গুলামগিরি বইয়ের লেখক কে? তো গুলামগিরি বইয়ের লেখক যিনি সত্যশোধক সমাজ, সত্যশোধক সমাজ গঠন করেছেন, তিনি গুলামগিরি বইটা লিখেছেন। তো কে সত্যশোধক সমাজ গঠন করেছেন? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। তো অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিবা ফুলের লেখা বই হলো কি গুলামগিরি। নেক্সট দেখো এখান থেকে, ইন্ডিয়া অন মাই ড্রিমস কার লেখা? ছবি দেখে আশা করি অ্যান্সার প্রত্যেকেরই বুঝতে পেরেছো, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। দেখতে পাচ্ছ এসএসসি 2013 2019 কিন্তু কোশ্চেন কিন্তু এসেছে এসএসসির এক্সামে। নেক্সট এখান থেকে দেখো, দ্য টাইটেল অফ এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি। এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির নাম কি? এপিজে আব্দুল কালামের একটা বই এক্ষুনি দেখলাম, ইগনাইটেড মাইন্ড। এবার যদি বলে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, যেখানে যে কোশ্চেনটা এখানে রাখা হয়েছে, সেটা কোন বইটা? উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার হলো এপিজে আব্দুল কালাম সাহেবের কি আত্মজীবনী, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। বহু এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে, দেখতে পাচ্ছ এসএসসি, এমটিএস, তারপর মধ্যপ্রদেশের এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ সায়েন্টিস্ট হ্যাজ রিটেন দ্য বুক এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা? স্টিফেন হকিন্সের লেখা বই হলো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে বুকস অ্যান্ড অথরের ওপর থেকে কিছু কোশ্চেন, প্রায় 10 থেকে 12টা কোশ্চেন রাখা হয়েছে। এবার দেখব ইম্পর্টেন্ট ডেটস। তো ইম্পর্টেন্ট ডেটস এর মধ্যে আজকে যে মান্থটা দেখব সেটা কি? সেটা হলো অক্টোবর মান্থ, অক্টোবর মাস। তোমাদের এর আগে আগস্ট পর্যন্ত পড়িয়েছিলাম, রেসপন্স যদি খারাপ দেখি তো সেপ্টেম্বর বা বাকি যেগুলো থাকছে, সেপ্টেম্বর মানে অক্টোবর তো আজকে পড়িয়ে দিচ্ছি, তাহলে বাকি থাকছে কি
সেপ্টেম্বর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর এগুলো পড়ানো হবে না। তো এখান থেকে দেখে নাও ফার্স্ট কোশ্চেন, দ্য ন্যাশনাল ইউনিটি ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ। তো আগে এখান থেকে ডেটগুলো দেখে নিই। 1 অক্টোবর কি পালন করা হয়? ইন্টারন্যাশনাল ডে ফর ওল্ডার পারসন। 2 অক্টোবরে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। 2 অক্টোবর কার জন্ম, কে জন্মগ্রহণ করেছিলেন? মহাত্মা গান্ধী, গান্ধীজি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে দেখবে যে গান্ধী বার্থডের সরকারি ছুটি কিন্তু থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার হোক, প্রত্যেকটা সরকারি দপ্তরে কিন্তু ছুটি থাকে এই 2 অক্টোবরে। তো ওই দিন কি পালন করা হয়? ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। আর গান্ধী জয়ন্তী তো অবভিয়াসলি, অ্যান্ড ওই দিনে 2 অক্টোবরে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর জন্মগ্রহণ করেছিলেন। তো লাল বাহাদুর শাস্ত্রীর জয়ন্তীও কিন্তু পালন করা হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট হলো 8 অক্টোবর, এই দিন এয়ার ফোর্স ডে পালন করা হয়। এয়ার ফোর্স দিবস কিন্তু পালন করা হয় কবে? 8 অক্টোবরে। 11 অক্টোবরে পালন করা হয় ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে। আন্তর্জাতিক গার্ল চাইল্ড ডে পালন করা হয় কবে? 11 অক্টোবরে। যদি এখানে কোশ্চেন দিত যে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়, অলরেডি পড়িয়ে দিয়েছি। যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো আশা করি অ্যান্সার করতে পারবে। তো অ্যান্সার কি হবে সেটা, আচ্ছা তারিখ বলে দিচ্ছি আমি এখানে, 24 তারিখ। কোন মাসের 24 তারিখ? এইটুকুই টাস্ক থাকছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়। অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে। 24 অক্টোবরে কি পালন করা হয়? পালন করা হয় ইউনাইটেড নেশন ডে, কারণ 24 অক্টোবর 1945 সালে ইউনাইটেড নেশনের কিন্তু ইস্টাবলিশ হয়েছিল। এবং দেখতে পাচ্ছ কোশ্চেনটা কিন্তু আরআরবি এনটিপিসি এর দুটো শিফটে কিন্তু কোশ্চেন দিয়েছে। 24 অক্টোবরে এছাড়া পালন করা হয় ইউনাইটেড নেশন ডে ছাড়া ওয়ার্ল্ড পোলিও ডে, এটাও কিন্তু পালন করা হয় কবে? 24 অক্টোবরে কিন্তু পালন করা হয়। আর 31 অক্টোবরে পালন করা হয় কি? ন্যাশনাল ইউনিটি ডে, যেটা এখানে কোশ্চেন ছিল। কার স্মরণে পালন করা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে পালন করা হয় রাষ্ট্রীয় একতা দিবস, অর্থাৎ ন্যাশনাল ইউনিটি ডে। তো কোশ্চেনটা কি ছিল? ন্যাশনাল ইউনিটি ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী কবে? ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করা হয় 14 এপ্রিল, 14 এপ্রিল। এটাও কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। আচ্ছা, যে কোশ্চেনটা এক্ষুনি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার জন্য, আশা করি সবাই অ্যান্সার দিয়েছো। কি অ্যান্সার হবে? 24 জানুয়ারিতে পালন করা হয় ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। আর ইন্টারন্যাশনাল বললে তখন অ্যান্সার হবে 11 অক্টোবরে পালন করা হয় ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে। তো আজকের ক্লাসে তোমাদের এই 3টে টপিক মিলিয়ে এতটুকুই ছিল। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা এসএসসি, সিজিএল, এমটিএস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর ক্লাসকে কিন্তু অবশ্যই লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।